মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ দেশকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মাকে ভয় করে না, মাকে বিচার করে। আজকে বাংলাদেশ সরকার কি করেছে? মদের আইন পাশ করবে। 21 বছর বয়স হলে 21 বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদ থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে, মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আর আমরা আঙ্গুল কিছু নাকি? জাতীয় মহাসমাবেশের পথে আজকের এই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. شهد رسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের ফেরেশতার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমিরুল মুজাহিদিন হযরত শাইখ হুজুর চরমনাই দামাত বারকাতুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমের ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন আপনাদেরকে ডাক দিয়েছে, শ্রদ্ধা ভাজন আমির আপনাদেরকে কেন কষ্ট দিয়েছেন, এই বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি? সরকার বারবার বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, অথচ আমরা কি দেখেছি? সরকার 10 টাকা কেজিতে চাল খাওয়ার ওয়াদা দিয়েছিলেন। আজকে আমরা কত টাকা চাল খাচ্ছি যারা জনগণ সবাই আমরা জানি। আজকে সোয়াবিন তেল কয়বার বৃদ্ধি পেয়েছে আমরা সবাই জানি। আজকে পেঁয়াজের অবস্থা সবাই জানি, ডালের কি অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি অবস্থা, এ সম্পর্কে যাদের পেট আছে তারা সবাই জানে। কি কথা ঠিক না? দুর্নীতির কি অবস্থা দেখেছি? দুর্নীতির দুষ্ট চক্র দেশকে গ্রাস করে ফেলছে। যুগান্তর পত্রিকায় বিশাল রিপোর্ট এসেছে। আজকে বাংলাদেশের রেলওয়ের স্লোগান তো দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতির বিদায় দিন। এ হলো রেল সংস্থার মৌলিক স্লোগান।
অথচ পত্রিকায় এসছে 150 টাকার তালা বিক্রি হয়েছে, সেখানে ভাউচার দেওয়া হয়েছে 5,550 টাকা। দুর্নীতির যে অবস্থা দেখেছেন, সেই রূপপুরের বালিশ কেসা, চাদরের অবস্থা, পর্দার অবস্থা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। শুধু কি তাই, পরিকল্পনা মন্ত্রী বলেছেন বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা দুর্নীতি হয়ে যায়, চুরি হয়ে যায়। প্রেসিডেন্ট সাহেব বলেছেন প্রতি বছর যে দুর্নীতি হয় তার দ্বারা 2টা পর্দা শুধু প্রতি বছর করা যায়। আজকে যেই পরিমাণে বাজেট হয় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সরকার বারবার বলছে মানুষ না খেয়ে নয়, মানুষ আজকে ভালো আছে, তারা সোনের ঘর, নানার ঘর, পোয়ালের ঘর এখন বানায় না, টিনের ঘর বানায়। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আজকে মানুষ ভালো আছে, জনগণ ভালো আছে, কার পরিচিতির কারণে? এটা সরকারের পরিচিতির কারণে নয়, বরং জনগণ নিজের পরিচিতির কারণে। আপনি কি দেখেছেন বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসবে, অথচ আসে বিদেশে যাওয়ার জন্য এদেশের মানুষ এমন কোন রিস্ক নাই যে রিস্ক তারা নেয় না। তারা সাগরের মধ্যে ডুবতে থাকে, ভাসতে থাকে, মরতে থাকে, তারপরে এত কষ্ট করে বাংলাদেশে যারা টাকা পাঠায়, আমাদের শ্রমজীবী বন্ধুরা বিদেশ থেকে দেশের টাকা পাঠায়, আর আমাদের দেশের সরকারি বাহিনীর পেটুকরা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে। আজকে সরকারের কারণে এদেশের উন্নয়ন হয় নাই। প্রমাণ আজকে গার্মেন্টস খাত, যেখান থেকে বেশি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে, সেই টাকাগুলি উৎস জনগণ। এদেশের যত মিল ইন্ডাস্ট্রিজ, তার পিছনে উৎস জনগণ। সরকার তো তাদেরকে দাবিয়ে রাখতে চায়, সরকার তো জনগণকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু জনগণ নিজেদের কারণে দেশকে উন্নয়ন করার জন্য হাজারো রিস্ক তারা গ্রহণ করে। আজকে আপনি যাবেন ইন্ডাস্ট্রিজ করার জন্য, যেখানে স্থানে আপনি যদি পরিকল্পনা নেন যে আমি ইন্ডাস্ট্রিজ করব, শুধু এক টেবিলে আপনার পরিকল্পনার কাগজ জমা দিবেন, ওই সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় আপনাকে সেই ইন্ডাস্ট্রিজ করতে যত সহযোগিতা তারা করবে। অথচ বাংলাদেশে যদি আপনি ইন্ডাস্ট্রিজ উদ্যোগ নেন, তাহলে মনে হয় যে আপনার কাছে বড় পাপি আর কেউ হয় নাই। সবচেয়ে বড় পাপটা আপনি করেছেন। আপনি কেন উদ্যোগ নিয়েছেন? হাজারো টেবিল, শুধু হাজারো টেবিল না, হাজারো ঘুষ এবং দুর্নীতিতে আপনার পরিকল্পনা ভেসে যাবে। আর আপনার দ্বিতীয়বার মনেও করবেন না যে ইন্ডাস্ট্রিজ করবেন। এ হলো দুর্নীতির অবস্থা। সামান্য কিছু বর্ণনা হয়ে গেছে। আর ভোট চুরি অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে আগে তো ভোট ডাকাতি হতো দিনে, এখন ডাকাতি হয় রাত্রে। আগে তো মানুষ ভোট কেন্দ্র যেত, কিন্তু এখন ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ভোট করে যায়, জিনেরা ভোট দিয়ে যায়। বাংলাদেশ সরকারকে বলবো, পাকিস্তান সরকার এদেশে উন্নয়নের বহু স্লোগান দিয়েছিল, এইটা করেছি সেইটা করেছি, কিন্তু বাংলাদেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল? কি কারণ ছিল? শুধু একটাই কারণ, পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের যা কিছু আছে, যাওয়ার কাছে যাহা কিছু আছে, তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় বাধ্য করেছে। ঠিক আজকে যদি আপনি আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকার রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়া আজকে সরকার
দেওয়ার দ্বারা, হামলার দ্বারা, মামলার দ্বারা, বুলেট এবং কামারের ভয় দেখিয়ে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে, রক্ত চক্ষু দেখিয়ে আজকে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ দেশকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মাকে ভয় করে না, মাকে বিচার করে। পাকিস্তানের সরকার চেয়েছিল ভোটের মধ্যে এমন স্তব্ধ হয়ে যাবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল, তাদের কণ্ঠ মুক্ত হয়ে যাবে, তাদের বাক শক্তি বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ আইয়ুব খানের সরকার বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্কে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা রাজপথ ছেড়ে যায়নি, আন্দোলন করে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা আন্দোলন করবো, সংগ্রাম করবো, রক্ত দেবো। জালেম সরকারকে গতির দিকে আমাদের বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকার কি করেছে? মদের আইন পাশ করবে। 21 বছর বয়স হলে 21 বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদ থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে, মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আর আমরা আঙ্গুল কিছু নাকি? মানুষ হ্যাঁ, অথচ আজকে আমার মাননীয় প্রায় নিস্তারের বাবা শেখ মুজিবুর রহমান সাহেব 72 সংবিধান মদকে নিষেধ করেছেন। শুধু কি তাই? সে নিষেধ করার পরে তার সুলতান হাজন পিতা লুৎফর রহমান সাহেব তিনি কি বললেন? মুজিব, তুমি মদ নিষিদ্ধ করেছ, অথচ আমার মন্ত্রণালয় মদ চলছে। তিনি রাগ করলেন, গেলেন মন্ত্রণালয়, সচিবালয় গিয়ে দেখেন সেখানে মদ পাওয়া গেছে। তিনি বললেন, কোথায় তুমি এসছে মদ? বলছে বিদেশে নিয়ে আসছে। তিনি বললেন, বিদেশে নিয়ে আসছে, তোমরা জমা দিবে না কেন? এখানে কেন? ফাঁক কারণ মদ নেই দেখি। শুধু তাই, আইয়ুব খানের সাথে শেখ সাহেবের একটা বৈঠক ছিল, বৈঠকের বৈঠক, যে বৈঠকের নাম ছিল মাহমুদুর রহমান কমিশন। সেই মাহমুদুর রহমান কমিশনে শেখ সাহেব ঘোষণা দিয়েছিলেন, যদি টেবিলের মধ্যে মদ থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করব না। যে শেখ সাহেব আইয়ুব খানকে ঘোষণা দিয়েছিলেন, টেবিলে মদ থাকলে আমি অংশগ্রহণ করব না। আমি বিশ্বাস করি যার পিতা মদকে অবৈধ ঘোষণা করেছেন, নিষেধ করেছেন, তার কন্যা বাংলাদেশের মদকে বৈধ করতে পারে না। যার দাদা মদকে ঘৃণা করেছেন, তার মদকে মদকে বৈধ ঘোষণা করতে পারে না। এই মদের চক্র কারা করে? যারা পরিবারের ভক্ত, পরিবারের ভক্তরা মদের আইন পাস করে। শেখ সাহেবের ভক্তরা মদের আইন পাস করে না, শেখ হাসিনার ভক্তরা মদের আইন পাস করতে পারে না। এটা পরিবারের ভক্তরাই মদের আইন পাস করতে চায়। যারা শেখ সাহেবের সৈনিক, আমি তাদেরকে বলবো, আপনার নেতা যেই কাজ করেছে আপনার রাস্তা নেমে পড়ুন। যে আমার নেতা বলেছেন মদের আইন বাংলাদেশে চলবে না, আমরা হতে দেবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মদ নিষেধ করেছেন, ইসলাম মদ করার ঘোষণা করেছেন। আমার নবীর হাদিস, যারা মদ বানায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদ পান করে, যারা মদ পরিবেশন করে, সবাই যারা
আজকে ধর্মীয় শিক্ষা সংকোচন করার চক্রান্ত করতেছে। আসলে ধর্মীয় শিক্ষাটা সংকোচন নয়, ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেছে। ডেমোক্রেটিক মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার চক্রান্ত করতেছেন। এই চক্রান্তকে বন্ধ করুন। যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে, আন্দোলন করে সম্মান করবে। অবশ্যই সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে ভাবতে হবে, প্রত্যেক ভাবতে হবে ইনশাআল্লাহ। ধর্মীয় শিক্ষা বন্ধ আর সেখানে দারুণী শিক্ষাকে স্থাপন করার চক্রান্ত করতেছে। আমাদের সংস্কৃতি, আমাদের স্রষ্টাকে, আমি আয়োজন থেকে আমাদের প্রতিষ্ঠান দারুণ ধ্বজাধারী অবৈজ্ঞানিক অযৌক্তিক অদার্শনিক হাজারো বিজ্ঞানীরা অস্বীকার করছে, বিবর্তনবাদের থিওরি অস্বীকার করেছে। সেই বিবর্তনবাদের পচা থিওরি আজকে নামের প্রেম থেকে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হল মানুষের নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। এই মানুষের নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। বাংলাদেশের বেলব্বই ভাষণ নয়, তাকে দেশের মানুষ ধার্মিক, এই ধার্মিকরা দারুণের এই পচা ধ্বজাদারী অবিজ্ঞানিক করে থিওরি বাংলাদেশের চলতে পারে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক। বাংলাদেশের কাদিয়ানদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরে আন্দোলন তুলছে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিহ্নিত ফিরিয়ে দেওয়া হোক। ভোটের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। যদি আওয়ামী সরকার দিল্লি বন্ধ করে দেখতে হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফেরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি। ঈশ্বর ছাড়াই আজকে আহ্বান করেছেন, মহাসমাজে দাঁড়িয়ে দিয়েছেন। যদি সোজা আন্দোলন ঘি না ওঠে আমরা আন্দোলন এমন আন্দোলন সৃষ্টি করবে, এমন আগুন চালিয়ে দেবে ভবিষ্যৎ থেকে ডাক দেওয়া হয়। সবাই আপনাদের রাজিয়াতে ইনশাআল্লাহ, রাজিয়াতে ইনশাআল্লাহ, علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله.